ওদের কথার মধ্যেই আয়রা স্বাভাবিক হয়ে গেছে। সবাই এখন এদের ঝগড়াগুলো এনজয় করছে। আলভি রাহিমা সুলতানের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি কাকে বেশি ভালোবাসো, সাচ্চন্নিকে নাকি আমাকে? আমি জানি তুমি আমাকে বেশি ভালোবাসো। সাচ্চন্নিকে বলে দাও তো, তুমি সাচ্চন্নির থেকে আমাকে বেশি ভালোবাসো? রাহিমা সুলতানা সবাইকে এক নজর দেখে নিয়ে আলভির দিকে তাকালেন। মুখে দুষ্টুমি হেসে আলভির আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে তিনি বললেন, তোর আব্বুকে। রাহিমা সুলতানের কথায় রশ্মি মুচকি হাসি দিল। আর আরিশা, আয়রা, আরাত, আহিন চারজন একসঙ্গে চিল্লিয়ে উঠল। ও আন্টি, একদম ফাটিয়ে দিলেন আপনি, সেরা সেরা। কথাটা বলেই সবাই একসঙ্গে শব্দ করে হেসে উঠে আলভির দিকে তাকালো। আলভি অসহায় ফেস করে অবুঝের মতো বোঝার চেষ্টা করছে। রাহিমা সুলতানা কি বোঝালেন? আলভি যখন রাহিমা সুলতানার কথাটার মানে বুঝতে পারল, সঙ্গে সঙ্গে আলভি মায়ের উপর অভিমানে মুখ ফুলিয়ে প্রতিবাদ করে উঠল। আম্মু, তুমি চিটিং করছো। আলভির কথায় পুনরায় রুমে হাসির বন্যা বয়ে গেল। রশ্মি হাসি মুখে আলভির কাছে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল আলভির সামনে। তারপর রশ্মির দুহা দিয়ে আলভির গাল স্পর্শ করে বলে উঠল, ইস, আমার ভাইটা কত হিংসুটে। যা, মেনে নিলাম আম্মু তোকেই বেশি ভালোবাসে, এই জন্যে আমি রাগ করে আব্বুর কাছে যে যাচ্ছি, বুঝছিস? এখন তুই একা একা আমার আদরগুলো নিজে পুষিয়ে নিবি, যা। রশ্মির কথার সবার মন খারাপ হয়ে গেল। রশ্মির যাওয়ার কথাই পুনরায় সবার মনে পড়ে গেল। আলভি বোনের দিকে মলিন মুখে চেয়ে আছে। রশ্মি মন খারাপ নিয়ে আলভিকে পুনরায় বলল, আমাকে মিস করবি ভাই? হঠাৎ আলভি কান্না করে দিল। কান্না করতে করতে রশ্মিকে জড়িয়ে ধরে বলল, তুই যাস না সাচ্চন্নি, তুই চলে গেলে আমি কাকে জ্বালাবো, কাকে সাচ্চন্নি বলে ডাকবো? তুই চলে গেলে দুই বাড়ির আড্ডা জায়গাগুলো তোকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগবে। আম্মু আমার চেয়ে তোকে বেশি ভালোবাসে, তাও যাস না আপু। সবার চোখে পানি। মানুষকে মিস করতে পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রয়োজন পড়ে না, কিছুটা দূরত্ব তৈরি করলেই তার কদর বোঝা যায়। রশ্মি তো একেবারে হারিয়ে যাচ্ছে না, তারপর সবার চোখে পানি। অতি আপন মানুষগুলোর সঙ্গে এত এত সময় কাটানো দিনগুলো খুব করে মনে পড়বে যে এক আকাশের নিচে থাকবে, তবুও এতটা দূরত্ব থাকবে। সকাল 8:30। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট রশ্মির কাছে মনে হচ্ছে এক একটা মিনিটকে, সময়কে যদি দেখা যেত তাহলে ঝাপটে জড়িয়ে ধরে রাখে দিত। আজকে যেন সময়ের অনেক তাড়া, তাই তো রশ্মির বিদায়ের বেলা এত জলদি চোখের পলকে সময়গুলো কেটে যাচ্ছে। এক একটা ঘড়ি কাঁটা টিক টিক শব্দ হচ্ছে। তো রশ্মির মনে হচ্ছে জীবন থেকে এক একটা আপন মানুষদের থেকে দূরে নিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে যেন রশ্মির জীবনটা বদলে যাচ্ছে। সবার থেকে বিদায় নিয়ে রশ্মি চলল নিজ গন্তব্যে। রশ্মিকে এগিয়ে দিতে বাড়ির গাড়ি নিয়ে বের হয়েছে আনাস, আরাত, রাহিমা সুলতানা। আনাস কার ড্রাইভ করছে, পিছনের সিটে রশ্মি, আরাত, রাহিমা সুলতানা তিনজন চুপচাপ বসে গাড়ির জানালা দিয়ে বাহিরের যানবাহন দেখছে। গাড়িটা এসে দাঁড়ালো, এয়ারপোর্টের সামনে এসে থামলো। প্রথমে রাহিমা সুলতানা গাড়ি থেকে নামলেন। রশ্মি গাড়ির মধ্যে থেকে বাহিরের দিকে একবার চোখ তুলে তাকালো। এই তো এসে পড়েছে এক নতুন জীবনের যান্ত্রিক। রশ্মিকে গাড়ি থেকে নামতে না দেখে রাহিমা সুলতানা বাহির থেকে গাড়ির দিকে একটু ঝুঁকে বললেন, কি হয়েছে রোশনি, গাড়ি থেকে নামছো না কেন? আরাত রশ্মির পিছনে থেকে রশ্মিকে একটু ধাক্কা দিয়ে ইশারা করে বলল। কি হলো, নেমে পড়। রশ্মি বলে গাড়ি থেকে নেমে পড়লো। রশ্মির পিছনে আরাত নামলো। রশ্মি এদিক ওদিক তাকিয়ে এয়ারপোর্ট দেখছে। আরাত রশ্মিকে কাছে গিয়ে রশ্মির হাতের মুঠোয় নিজের হাত রাখলো। রশ্মি নিজের হাতে আরাতের ছোঁয়া পেয়ে মলিন মুখে আরাতের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আনাস গাড়ির ডিকি থেকে লাগেজটা বের করে রাহিমা সুলতানাকে রশ্মিরাতকে নিয়ে একটু সাইডে দাঁড়াতে বলে গাড়ি পার্কিং করতে গেল। রাহিমা সুলতানা মেয়ের কাছে এগিয়ে এসে দুই গালে হাত রাখলেন। সাবধানে থাকবি, আর হ্যাঁ, সবসময় খাবার সময় মতো খাবি, পড়াশোনার দিকে মনোযোগ রাখবি। মনে রাখিস, তোকে নিয়ে কিন্তু তোর আব্বুর অনেক স্বপ্ন, কথাটা মনে রাখি মা। রশ্মি মায়ের হাতে এক হাত রেখে মুচকি হাসি দিয়ে বলল, ইনশাআল্লাহ আম্মু, আমার জন্য দোয়া করবা। আর আম্মু শোনো, এই পাগলের খেয়াল রাখবা। কথাটা বলে রশ্মি আরাতের দিকে তাকিয়ে পুনরায় বলতে শুরু করলো, তোকেও আমার পরিবারের দায়িত্ব দিয়ে গেলাম, আমার আম্মু আর তোর ক্রাশকে দেখে রাখবি, কেমন? আরাত রশ্মির হাত আরেকটু গাঢ়ভাবে নিজের হাতের মধ্যে নিয়ে নিল।
ইনশাল্লাহ। তুইও সবসময় নিজের খেয়াল রাখবি, কেমন? মনে রাখবি, তোর কিছু হইলে তোর আরাত ভালো থাকবে না। আনাস এসে তিনজনকে তাড়া দিতে লাগলো। আর মাত্র 13 মিনিট, তাহলে 10:30টায় বেজে যাবে। চারজন মিলে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ রশ্মি আরাতকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল। অনেক 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 মিস করবো রে তোকে। আরাত দুহাত দিয়ে জাপটে জড়িয়ে ধরে শব্দ করে কান্না শুরু করলো। আমি বুঝি তোকে মিস করব না। রশ্মি মাথা নাড়িয়ে বলল। হুম, করবি তো। আনাস বিরক্ত হয়ে দুজনকে ধমক দিল। কি হচ্ছে কি রোশনিরাত? মানুষজন দেখছে, রোশনি তো লেট হচ্ছে, সামনে এগো। দুজন দুজনকে ছেড়ে দিল। রশ্মি আরাতকে ছেড়ে দিয়ে মায়ের মুখের দিকে একবার তাকালো। সবাইকে দেখে নিয়ে রশ্মি মুচকি হাসি দিয়ে সামনের দিকে পা বাড়ালো। আনাস আর রাহিমা সুলতানা রশ্মির যাওয়ার দিকে চেয়ে রইল। আরাত রশ্মির চলে যাওয়ার দিকে তাকিয়ে কিছুটা পিছিয়ে এসে অশ্রু ভেজা চোখে অন্যদিকে তাকালো। রশ্মি এক হাতে লাগেজ, অন্য হাতে পাসপোর্ট ভিসা নিয়ে একবার পিছনে তাকালো আপন মানুষগুলোকে এক নজর দেখতে। পিছনে ঘুরে আরাতকে অন্যদিকে তাকিয়ে কান্না করতে দেখে রশ্মির চোখ পানিতে ভরে উঠল। রশ্মিকে পিছনে তাকাতে দেখে রাহিমা সুলতানা হাতের ইশারায় বিদায় জানালেন। আনাজ মুচকি হাসি দিল, হাত দিয়ে বিদায় জানালো। রশ্মি চোখে পানি নিয়ে মুখে মুচকি হাসি টেনে পিছন থেকে সামনে তাকিয়ে হাঁটা ধরতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। আই এম সরি মিস। আগন্তুক সরি বলতে বলতে চোখ তুলে সামনে তাকাতে একজোড়া কাজল কালো অশ্রু ভেজা চোখে চোখ আটকে গেল। রশ্মি আগন্তুককে একবার দেখে নিয়ে সামনের দিকে এগোতে এগোতে বলল। ইটস ওকে। আগন্তুক তখনও থমকে যাওয়া চোখে চেয়ে রইল রশ্মির যাওয়ার পথে। আগন্তুকের কাছে মনে হচ্ছে নিজের সামনে আস্ত একটা মেঘবতীকে চলে যেতে দেখছে। সাদা গাউনের সঙ্গে সাদা পাতলা ওড়না, গলায় দুপাশে ঝোলানো, দুহাতে কয়েকটা গোল্ডেন চিকন চুড়ি, কানে সাদা বড় ঝুমকা, কোমর অবধি লম্বা কালো সিল্কের চুলগুলো ছেড়ে দেওয়ার কারণে দুধে আলতা বদনে একদম মেঘের রাজ্যের মেঘবতী মনে হলো আগন্তুকের কাছে। আগন্তুকে এয়ারপোর্টের ভিতরের দিকে চেয়ে থাকতে দেখে আগন্তুকের বন্ধু ডেকে উঠল। হুম। মাহির স্বাভাবিক হলো। কিছু না, চল। কথাটা বলেই দুই বন্ধু একসঙ্গে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসছে। কয়েক পা হেঁটে এসে কারো কান্নার শব্দে পা দুটো থমকে গেল। অবাক চোখে সেদিকে তাকাতে দেখতে পেল একটা মেয়েকে কান্না করতে। মেয়েটার পাশে একজন ভদ্রমহিলা বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। 2 সেকেন্ডের মাথায় একটা ছেলেকে পানির বোতল নিয়ে আসতে দেখলো। ছেলেটা পানি নিয়ে এসে মেয়েটাকে পানি খাওয়াচ্ছে আর কি যেন বলছে। দূর থেকে মাহির বুঝতে পারল না ছেলেটা মেয়েটাকে কি বোঝাচ্ছে। মাহির সেদিকে তাকিয়ে মুচকি এসে নিজের গন্তব্যের দিকে এগোতে এগোতে বিড়বিড় করলো। এত বড় মেয়ে তবু এভাবে বাচ্চাদের মতো কান্না করছে, কি অদ্ভুত মেয়ে। রশ্মিকে এয়ারপোর্টে রেখে এসে আরাত মন খারাপ নিয়ে পুরো দিনরাত না খেয়ে শুধু ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। রাবেয়া তালুকদার একবার রাতে খাওয়ার জন্য ডাকতে এসেছিলেন। আরাত খিদা নেই বলে রুমের দরজা খুলে নাই। না খেয়ে পুরো দিনরাত এক করে ঘুমানোর কারণে খুব ভোরে ঘুম ভেঙে যায় আরাতের। বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে চারিদিকে মসজিদ থেকে ফজরের আজানের মধুময় ধ্বনি ভেসে এলো। আরাত বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে পুনরায় বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে রশ্মির কোনো মেসেজ আসছে কিনা চেক করতেই রশ্মির কোনো মেসেজ না পেয়ে পেটে খিদা নিয়ে আরও কিছুক্ষণ বিছানায় ঘোরাঘুরি দিল। প্রায় আধা ঘন্টায় ভাবে বিছানায় ঘোরাঘুরি করার পর রুম থেকে বের হলো। সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমে কাউকে না পেয়ে কিচেনের দিকে এগোলো। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে রাতে ঠান্ডা খাবার বের করে গরম করে নিজের রুমের দিকে এগোতেই সদর দরজার দিকে চোখ আটকে গেল আরাতের। তাকবীরকে সকালে জগিং শেষ করে বাসায় ফিরতে দেখে সিঁড়ির সামনে হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়ল আরাত। ট্রাউজার সঙ্গে ব্ল্যাক ঢিলে ঢালা গেঞ্জি পরিহিত, ফর্সা শরীরে ঘামগুলো মুক্তার মতো চিকচিক করছে যেন। আরাত সেদিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে গেল। তাকবীর বাসায় প্রবেশ করতেই আরাতকে এত সকালে সিঁড়ির সামনে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো। বাসায় বড়রা উঠে পড়েছে, তবে নিজেদের ঘরে এখনও কেউ নিচে নামেনি। তাকবীর কিছুটা এগিয়ে এসে আরাতের সামনে দাঁড়ালো। এনি প্রবলেম?
আরাত মাথা ঝাঁকালো। নো। তাকবীর আরাতের সামনে দাঁড়িয়ে আরাতকে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করলো। তাকবীরের কথাই আরাতকে মাথা নিচু করে মাথা ঝাঁকানো দেখে তাকবীর ভ্রু কুঁচকে আরাতকে পাশ কেটে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আরাত চোখ তুলে একবার তাকবীরের চলে যাওয়া দেখে। সেও নিজের রুমের দিকে এগোলো। বিছানায় ফোনে মেসেজ আসার শব্দেই তাড়াহুড়ো করে খাবারের প্লেটটা বেডসাইড টেবিলের উপর রেখে দিয়ে মেসেজ চেক করলো। রশ্মির মেসেজ। আরাত, খুব টায়ার্ড লাগছে রে। ফার্স্ট টাইম এতটা জার্নি করলাম তো। আমি এখন ঘুমোবো, তুই আম্মুকে বলে দিস। পরে কথা হবে, হ্যাঁ? আল্লাহ হাফেজ। ওকে ওকে, তুই রেস্ট নে। আন্টিকে আমি বলে দিব। এতক্ষণে আঙ্কেল বলে দিয়েছে হয়তো। তুই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। আল্লাহ হাফেজ। রশ্মি আরাতের মেসেজ সিন করে একটা লাভ রিয়েক্ট দিল। আর আরাত সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে আলফিদের বাসায় গিয়ে চিল্লিয়ে উঠল। আন্টি, রশনি রশনি তো। আরে আরে আরাত, শান্ত হও। হ্যাঁ, আমি জানি রোশনি পৌঁছেছে। তোমার আঙ্কেল ফোন করে আমাকে জানিয়েছে। আলভি আরাতের চিৎকারে ঘুম থেকে উঠে রুম থেকে তাড়াহুড়ো করে বের হলো। আরাতকে হাঁপাতে দেখে দৌড়ে কিচেনে গিয়ে এক গ্লাস পানি এনে আরাত দিতে দিতে বলল, মায়াবতী, পানিটা খেয়ে নাও। তুমি তো দেখছি একদম কথা বলতে পারছো না, তোমার কি হয়েছে? রোশনি পৌঁছে মেসেজ করেছে, তাই তোর মায়াবতীর এত উৎফুল্লতা। কথাটা বলেই রাহিমা সুলতানা কিচেনের দিকে এগোলেন। সকালে নামাজ শেষ করে রুম থেকে বের হয়ে মেইন গেট খুলে কিচেনের দিকে যাচ্ছিলেন রাহিমা সুলতানা। ঠিক তখনই আরাত ডাকতে ডাকতে দৌড়ে আসলো। ভাই বলতে তুমি এভাবে চিৎকার দিয়ে? মায়াবতী, আমি তো ঘুমের মধ্যে বিছানায় লাফিয়ে বসে পড়েছি। আমি ভাবছি কেউ এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে হয়তো। তোকে উল্টাপাল্টা কে ভাবতে বলছে? সব সময় দু লাইন বেশি ভাবিস। সর সামনে থেকে, আমার খিদা লাগছে। আন্টি, আমাকে খাবার দাও, খুব খিদা লাগছে। আমার শান্তি নেই ও বাসা অবধি যাওয়ার। দিতাছি। ডাইনিং রুমে গিয়ে বস। 2 মিনিট। ডিমটা ফ্রাই করে এনে দিতেছি, গিয়ে বস। না, আমি ডাইনিং যেতে পারবো না। চল আলভি, সোফাতে বসে টিভি দেখবো। কথাটা বলে আলভি হাত টেনে নিয়ে গেল ড্রয়িং রুমের সোফাতে। রাহিমা সুলতানা কিচেনের দিকে যেতে যেতে বললেন, রাতে খাবার না খাইলে এই সাত সকালে খিদা তো লাগবেই। উফ আন্টি, তুমিও মার মতো শুরু করলে। তোরে কি করব? রাতে খাবার খাও নাই কি জন্যে? তুমি জানো না তোমার খিদা সহ্য হয় না? আন্টি, কথা না বাড়াইয়া আমাকে খেতে দাও না প্লিজ। আমার খুব খিদা লাগছে। এই তো হয়ে গেছে রে মা, একটু দাঁড়াও। আম্মু, মায়াবতীর খিদা লাগছে, দাঁড়িয়ে থাকতে পারবে না। মায়াবতী বরং সোফায় বসে 2 মিনিট ওয়েট করুক, এটাই ভালো হবে। রাহিমা সুলতানা ছেলের প্রতি বিরক্ত হলেন। বিরক্তি নিয়ে ডিম ফ্রাই করতে করতে বললেন, আহিন, তোকে আর এমনেই গাধা বলে না, সব সময় 2 লাইন বেশি ভাবিস। আলভি একটু ভাব নিয়ে মায়ের কথার উত্তর করলো। এটাই তো আমার কাজ। কথাটা বলে আরাত আর আলভি শব্দ করে হেসে উঠল। দুজনের হাসার মধ্যে আরাতের হাতে ফোনটা শব্দ করে বেজে উঠল। আরাত ফোনটা রিসিভ করতে করতে বলল, এই সাত সকালে কে আবার ফোন দেয়? ও, আয়রা আপুর ফোন। হ্যাঁ আপু, বলো। এত সকাল সকাল আমাকে মনে করলে যে? কেন মনে করতে পারি না বুঝি? মনে করতেই পারো, তবে আমাকে ছাড়াও তোমার মনে করার মানুষ রয়েছে, তো এই জন্য বললাম। আমাকে আবার মনে করার মতো কেউ নেই তো। তোমরা যতটুকু মনে করো এটাই আলহামদুলিল্লাহ। অন্য কেউ পরে বানিয়ে নিস, আগে আমার কথা শোন। হুম তুই তো ফ্রি আছিস তাই না? বলো। আমি আজকে ভার্সিটি শেষে লাইব্রেরিতে যাব, তুই একটু আসতে পারবি? কেন, আমি গিয়ে কি করব? তোমার সঙ্গে তো মায়া আপু রয়েছেই। আরে ও তো থাকবে, একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এত কথা বলিস কেন? তোকে আসতে বলছি, আসবি। হ্যাঁ, বুঝতে পারছি। লাইব্রেরি থেকেই বই নিবে। ফুপি জানতে পারলে ঝাড়ু পিটানি দেবে। এজন্য আমাকে ফাঁসাতে চাইছো, তাই না? আরে আপুরে, ঠিক ধরেছিস। আম্মু জানতে পারলে বকা দিবে। তুই তো ফ্রি, বাড়িতে সময় কাটাচ্ছিস। আম্মু যদি জানতে পারে আমি লাইব্রেরি থেকে বই নিয়েছি, তাহলে বলবো তুই সময় কাটানোর জন্য পড়তে চাস, এই জন্য। ফুপি কিন্তু জানে আমি বই পড়ি না। যেখানে
পাঠ্য বই খুললেই দেখি না সেখানে উপন্যাস তো বিলাসিতা মাত্র। থাক, তোকে আসতে হবে না, যা, ফোন রাখলাম, আল্লাহ হাফিজ। এই আপু, এত রাগ করো কেন? এই রাগটা আমার ভাইয়ের সামনে দেখাতে পারো না? সেখানে তো হাওয়া ফুস হয়ে যায়। আরাত, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কখন আসতে হবে এটা বলো, আমি আসবো। এই তো সোনা বুনু আমার, দুপুর 2টায় আমার ভার্সিটির সামনে এসে ফোন দিবি, তাহলে হবে। ওকে, তোমার সঙ্গে মায়া আপু থাকবে তো, তাই না? হ্যাঁ থাকবে। ওকে, অনেকদিন পর আপুর সঙ্গে দেখা হবে। এখন রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আয়রা সঙ্গে লাইব্রেরিতে গিয়ে বই নিয়ে আবার রাস্তায় তিনজন মিলে ফুচকা খেয়ে কিছুক্ষণ বাহিরে আড্ডা দিতে দিতে দুপুর গড়িয়ে বিকাল 4:43 বেজে গেছে। মায়ের সঙ্গে অনেক দিন পর দেখা হওয়ার আরাত যেন কথার ঝুড়ি নিয়ে বসে পড়ছে। মায়া আপু, তুমি আরিশা আপুর বিয়েতে থাকছো তো? আম্মুকে রাজি করাতে পারবো, বাট আব্বু রাজি হবে কিনা। হয়ে যাবে, টেনশন নিও না। আরিশা আপুর বিয়েতে কিন্তু ডান্স করতে হবে, আগেই বলে দিলাম। তার জন্য সবাইকে বিয়ের 2 দিন আগে একসাথে হতে হবে, সব প্ল্যানিং করতে হবে। হ্যাঁ আপু, আর শোনো, বিয়াই সাবদের কিন্তু স্পেশাল কঠিন খাতির যত্ন করতে হবে। কথাটা বলেই আরাত শয়তানি হাসি দিল। মায়া আরাতের কথার মানে বুঝতে পেরে আরাতকে শুধালো। সব ঠিক আছে, কিন্তু বিয়েটা কবে? জানি না, মেবি কিছুদিনের মধ্যে দুই পরিবার বসবে হয়তো। এই আয়রা আপু, তুমি কি এ বিষয়ে কিছু জানো? আয়রা মাঠের একপাশে বসে বইগুলো দেখছিল। দুজনের কথার মধ্যে তার কোনো মনোযোগ নেই। মায়া আয়রাকে ডেকে উঠল। এই আয়রা, আরিশা আপুর বিয়ের ডেট কবে রে? মায়া এবারেও আয়রার কোনো সারা শব্দ না পেয়ে আয়রার হাত থেকে বইটা কেড়ে নিয়ে পুনরায় বলল। কি সারাক্ষণ উপন্যাস নিয়ে পড়ে থাকস? কি পাইছস এই উপন্যাসের মধ্যে? একাকী মনে স্থিরতা সুখ। ও আচ্ছা, তোর সুখ নিয়ে তুই থাক, আমি বাসায় যাব এখন। আরাত, আবার দেখা হবে। আর হ্যাঁ, মেসেঞ্জারে নক দিও, বিআই সাহেবদের আপ্যায়নের কিছু টিপস বলে দিবনি। ওকে আপু, সাবধানে যাও, আল্লাহ হাফেজ। মায়া বসা থেকে উঠতেই নিজের গন্তব্যের দিকে হাঁটা ধরে বলল। আল্লাহ হাফেজ, তোমরাও সাবধানে যাও। এই আয়রা, চলে গেলাম রে, বাসায় গিয়ে ফোন দিয়ে জানাস। ওকে। চলো আপু, আমরাও যাই। আমার ফোনে ডাটা নেই। রোশনি হয়তো ফোন দিয়ে আমাকে না পেয়ে হয়রান হয়ে গেছে। চল। বাংলাদেশ টাইম রাত 10:37 ঘরে। আরাতের নিত্যদিন রাত 9:30টায় রাতের খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে। বাড়ির বড়রা বাড়িতে আসে রাত 10:30টার দিকে। সবাই একসঙ্গে রাতের ডিনার শেষ করে, কিন্তু আরাত সবার সঙ্গে ডিনার করে না, বিশেষ করে তাকবীরের সঙ্গে। আরাতের মনে হয় বীর ভাইয়ার মতো গুরু গম্ভীর মানুষের সামনে খাবার খেয়ে পেট ভরে না। খাবার টেবিলে খাবার খাবো আর এটা ওটা নিয়ে গল্প করব, হাসবো, তবেই না পেট ভরে যাবে। কিন্তু বীর ভাইয়া সামনে খাবার খাইলে যদি খাওয়ার সময় কথা বলা দেখে ভাই বড় একটা ধমক দেয়, তাহলে তো মান সম্মান সব উগান্ডায় চলে যাবে। এ নিয়ে একদিন রশ্মি বলছিল, তুই তাকবীর ভাইয়াকে দেখে এত শান্ত হয়ে যাস কেন? ভাইয়া তো কখনো কাউকে ধমক তো দূরের কথা, ভাইয়া তো প্রয়োজন ব্যতীত কারোর সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলে না। সবসময় শান্ত প্রকৃতির মানুষ, সে চুপচাপ থাকে। তাহলে রশ্মির কথার উত্তরে আরাত বলছিল, জানি না, বীর ভাইয়া কেমন যেন সবার সঙ্গে কথা বলে না, হাসে না, দেখলেই ভয় করে। এমন গুরু গম্ভীর মানুষ থাকে নাকি এই দুনিয়াতে? এটা ঠিক বলেছিস, ভাইয়া যেন কেমন একটা এত ড্যাশিং হ্যান্ডসাম লুক হয়, মেয়েরা তো ফিদা, কিন্তু ভাইয়া তো গম্ভীর্যের কারণে মেয়েরা ভয়ে তো দূরে দূরে থাকে। হানিয়াপুর দিকে দেখ, যখন হাবিব ভাইয়ের সঙ্গে এ বাড়িতে ঘুরতে আসে কিভাবে দূর থেকে চুপি চুপি দেখে, শুধু কাছে যাওয়ার সাহসই পায় না। কি একটা অবস্থা! বলেই দুজন একসঙ্গে হেসে দিয়েছিল।
আর রাতের সঙ্গে আহিনও দুজন মিলে রাত 9:30তেই ডিনার শেষ করে প্রতিদিন। আহিন ডিনার শেষ করে 10:30 পর্যন্ত পড়াশোনার টেবিলে বসে বই খাতা ঘাটাঘাটি করবে। রাবেয়া তালুকদারের আদেশ 9:30তেই ডিনার শেষ করে 10:30 পর্যন্ত পড়াশোনা করতেই হবে। মায়ের কথায় বাধ্যতামূলক বই খাতা ঘাটাঘাটি করে। যখন ঘড়ির কাঁটা 10:30 যাবে সঙ্গে সঙ্গে আহিন আরাতের রুমে হাজির, সঙ্গে আলফি যোগ হবে।